Good morning, everyone. Dear student, today I am going to discuss about spoken English. আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে শিখবো কিভাবে ইংরেজিতে কমিউনিকেশন স্কিলটা বাড়ানো যায়। ইংরেজি শেখাটা আসলে কঠিন কোনো বিষয় নয়, এটা আসলে একটা সহজ বিষয়। জাস্ট আমাদের প্র্যাকটিস করতে হবে এবং কিসের সাথে কি অ্যাড করলে কোন ভার্বের পরে আমরা কোন কি নাউন আনবো বা সাবজেক্ট ভার্ব বা কার কাজটা কি, অর্থাৎ এবং এই প্রশ্নটা আমাদের ভালো করে শিখতে হবে এবং সাবজেক্ট ভার্বের উপর গুরুত্ব দিয়ে, অর্থাৎ ভার্বের সাথে কি অ্যাড করলে বা প্রথমে সাবজেক্ট পরে ভার্ব, হ্যাঁ, এইভাবে সাজিয়ে সাজিয়ে নতুন নতুন শব্দ দিয়ে আমরা কিভাবে ইংরেজিটাকে আমরা আত্মস্থ করবো, অর্থাৎ আমাদের স্পিকিং ইংলিশটা ক্লিয়ার হবে। দেখেন এখানে আমরা যে ওয়ার্ড গুলো লিখছি, এগুলো সবাই আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই আপনার এই ওয়ার্ড গুলোর সাথে পরিচিত, কিন্তু আমরা পরিচিত হওয়ার সত্ত্বেও শুধুমাত্র আমরা সঠিকভাবে এগুলো ব্যবহার করতে পারি না, বিধায় আমরা ইংরেজিটা বলতে পারি না। তাই আমরা আশা করি প্রথমে এখানে স্ট্রাকচার 1 থেকে আমরা স্ট্রাকচার আজকে 5 পর্যন্ত এই ভিডিও আলোচনা করব। আস্তে আস্তে আমরা স্ট্রাকচার 5 এর পর থেকে 6 থেকে আলোচনা করব, দেন এরপরে আবার ভিডিও আসবে, এরপরে আবার ভিডিও আসবে। তবে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তো চলুন আজকে আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। এখানে আমরা লিখছি স্পোকেন ইংলিশ, অর্থাৎ আমরা কিভাবে কথা বলবো স্পোকেন, জাস্ট শুধু আমরা স্পোকেনটা বৃদ্ধির জন্য। স্ট্রাকচার 1 V1 বলতে আমরা যদি ভার্বের বেস ফর্ম অর্থাৎ কি প্রেজেন্ট ফর্মটা, আর V2 বলতে ভার্বের পাস্ট ফর্মটা। এখানে V1 প্লাস আইএনজি কিছু করা, তার মানে আমরা কি বুঝলাম, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করা হয় এবং আইএনজি পরে আমরা ভার্ব প্লাস আইএনজি কিছু করা বোঝাবে, এরপরে আপনি কিছু অ্যাড করে দিলে ওটা হয়ে যাবে। যেমন প্লেইং ক্রিকেট মানে কি ক্রিকেট খেলা, রিডিং বুকস বই পড়া, তার মানে কি যে কিছু করা বোঝাচ্ছে। এখন আমি যদি বলি যে ডুইং ইট, হ্যাঁ, এটা এটা করা, অর্থাৎ আপনি এটা মনে রাখবেন, আপনার ভার্বের সাথে যদি কোনো আইএনজি যুক্ত করেন তাহলে কি সেটার সাথে আপনার আইএনজি দিলে কি একটা কিছু করা হয়ে যাবে। এরপরে আমি যদি আবার বলতে পারি রাইটিং বুকস বই লেখা, হ্যাঁ, এরপরে স্ট্রাকচার আমরা 2 নম্বরে আসি, যে টু এখানে লিখছে আবার প্লাস V1, অর্থাৎ এর অর্থটা কেমন হবে, যে করতে গেলে শিখতে গেলে, তার মানে করতে গেলে কি হবে, শিখতে গেলে কি হবে, কিছু করা। এই যে সেন্স গুলো কিন্তু আমাদের কি করতে হবে, পড়তে হবে প্লাস কি করতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে। এবং এই প্র্যাকটিস, তুমি যদি প্র্যাকটিসের মধ্যে না থাকো তাহলে কি ইংরেজিটা কি স্পোকেনটা তোমার শেখা হয়ে না। আমরা তুমি দেখো যে আমরা যে সময় বাংলায় কথা বলি, আমরা কিন্তু একই কথা বলি, হ্যাঁ, প্রতিদিন দেখছে একই ধরনের কথা বলি, সবাই একই রকমের কথা বলি, খুব নতুন কোনো কিছু আমাদের কথা বলার মধ্যে আসতেছে না। প্রতিদিন আমরা কি করছি, আমাদের বন্ধু বান্ধব স্কুল কলেজ যেখানে আছে একই ধরনের অর্থাৎ সেম কথাগুলো আমরা ইউজ করছি, নতুন তেমন করে কিছু আসতেছে না। তেমনি ভাবে আমাদের ইংরেজি শেখার মতো কিছু কিছু যে ওয়ার্ড গুলো আছে, এগুলো যদি আমরা আত্মস্থ করতে পারি, মানে এই ভার্বগুলো যদি আমরা সবসময় ব্যবহার করতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের কি স্পোকেন ইংলিশটা কি মানে অনেক সুন্দর হবে এবং ফ্লুয়েন্টলি হবে, সবাই বলতে পারবো। তাহলে স্ট্রাকচার নাম্বার 2 প্লাস V1, অর্থাৎ করতে গেলে শিখতে গেলে, টু লার্ন মানে শিখতে গেলে, টু প্লে মানে কি খেলতে গেলে, টু হেল্প ইউ তোমাকে সাহায্য করতে গেলে, তার মানে কি টু প্লাস কি এনে ভার্ব লিখছি কিছু করতে গেলে শিখতে গেলে। আবার আমি যদি বলি যে টু রাইট লিখতে গেলে, টু ইট খেতে গেলে, হ্যাঁ, এই যে এইভাবে কি আমাদের এই ভার্বগুলো কি তুমিও অনেক ভাবে কি আরো প্র্যাকটিস, আরো 8টা 10টা ভার্ব ইউজ করে তোর সাথে একটা কিছু একটা ভার্ব অ্যাড করবা, করতে গেলে শিখতে গেলে বারবার প্র্যাকটিস করবা। স্ট্রাকচার নাম্বার 3 প্র্যাকটিস প্লাস ভার্বের সাথে আইএনজি। প্র্যাকটিস মানে আমরা কি করি, কোনো কিছু চর্চা করা, কোনো কিছু অনুশীলন করা, হ্যাঁ, তারপরে এই যে আমরা কিছু অনুশীলন করবো যখন, কোনো কিছু চর্চা করবো যখন, তখন যদি আমাদের এই জিনিসগুলো সেন্স যদি না আসে তাহলে কি হবে, আমি কি করব কি লিখবো এই জিনিসগুলো। তুমি একটা জিনিস মাথায় রাখবা যে আমরা অনেক সময় যে প্যারাগ্রাফ মুখস্থ করি, কম্পোজিশন মুখস্থ করি, তুমি যদি এই যে স্পোকেন ইংলিশের ব্যবহারটা অর্থাৎ তোমার মতো করে যদি বলতে পারো, তাহলে আমি বলতে পারি যে তোমার আর কি প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার এগুলো কি মুখস্থ করা লাগবে না, জাস্ট তুমি একবার দুবার পড়বা, সেন্সটা কি তুমি ভালো করে বলবা, তোমার মতো করে লিখতে পারো। তাহলে দেখো
যে আমাদের কি এই স্পোকেন ইংলিশটা শিখলে আমরা কত কিছু শিখতে পারতেছি। হ্যাঁ, স্ট্রাকচার বা থিওরি, প্র্যাকটিস প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ এর অর্থটা কি হবে, যে কোনো কাজের চর্চা করা বোঝায়, কোনো কাজের চর্চা করা। যেরকম প্র্যাকটিস রিডিং, এই যে প্র্যাকটিস রিডিং অর্থাৎ প্র্যাকটিসের পরে আমরা কি বলছি, একটা ভার্ব হবে, এরপরে আইএনজি। তাহলে প্র্যাকটিস রিডিং, পড়ার চর্চা করা। প্র্যাকটিস ড্রাইভিং, ড্রাইভিং এর চর্চা করা। প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংরেজি বলার চর্চা করা। এখানে আবার আরো আমরা দিতে পারি যে প্র্যাকটিস রাইটিং, হ্যাঁ, লেখার চর্চা করা। প্র্যাকটিস রাইটিং আর লেখা, তুমি কিছু এখানে অ্যাড করতে পারো। তুমি ছোট ছোট ওয়ার্ড যদি ভালো মানে মেইন স্ট্রাকচার গুলো শেখো, এরপর তুমি ওয়ার্ড গুলো পরে করতে। আমি যদি এখানে লিখি যে আবার লিখতে পারি যে প্র্যাকটিস রাইটিং আ নভেল, তুমি নভেল লেখার কি, উপন্যাস লেখার কি চর্চা করা। তারপরে প্র্যাকটিস স্লিপিং, ঘুমানোর চর্চা করা। হ্যাঁ, প্র্যাকটিস, তারপর হচ্ছে প্র্যাকটিস কি রিডিং, পড়ার চর্চা করা। প্র্যাকটিস প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলার চর্চা করা। এই যে তুমি এইগুলো কি করবা, বারবার কি প্র্যাকটিসের সাথে একটা ভার্ব আইএনজি দিবা, তোমার কি সেন্টেন্স হয়ে যাচ্ছে। এরপরে আমরা আসি স্ট্রাকচার নাম্বার 4। এখন এখানে আমরা কি লিখছি দেখো, প্রথমে যে তোমার মেন হচ্ছে কি, আমি যে মানে কিসের সাথে কি অ্যাড করলে কোন মানে কোন কথাটার সাথে কোন অর্থ মানে কেমন অর্থটা আসে, এইটা শুধুমাত্র আয়ত্ত করবা। এই আয়ত্ত করার জন্য এগুলো বারবার কি করবা, লিখে। তুমি চাইলে কি এগুলো লিখে লিখে বারবার চর্চা করতে পারো, তোমার মতো করে কি জাস্ট বুঝবা, তোমার মতো করে আরো 8টা 10টা ওয়ার্ড চর্চা করো, বারবার বলবা। নাথিং টু প্লাস বিয়ন্ড, মানে কিছু করার নেই। তারপরে আমাদের নাথিং, হ্যাঁ, এগুলো মানে তো নাই কিছু, কিন্তু এর মানে নাথিং টু প্লাস বিয়ন্ড থাকবে। বিয়ন্ড মানে ভার্বের বেস ফর্ম, কিছু করার নেই, এরকম অর্থ আসবে। যেরকম নাথিং টু ডু, কিছুই করার নেই। আবার আমরা লিখছি নাথিং টু সে, কি নাই, কিছুই বলার নেই। হ্যাঁ, এরপরে তুমি নাথিং এর সাথে টু দিবা, এরপরে একটা ভার্ব দিবা, তোমার এরকম আসবে। তুমি আরো চর্চা করতে পারো। আমরা লিখতে পারি যে নাথিং টু ইট, হ্যাঁ, কিছুই খাওয়ার নেই। নাথিং টু রাইট, কিছুই লেখার নেই। হ্যাঁ, নাথিং টু বুকস, হ্যাঁ, কোনো বই পড়ার নেই। হ্যাঁ, আমরা এইভাবে কি আমাদের নিজের মতো করে আমরা আরো শব্দ বাড়াইতে পারি। স্ট্রাকচার 5, এই সেন্টেন্সটার অর্থ আমাদের কি আসবে দেখো, যে দিস ইজ দা ভেরি প্লাস নাউন লেখা। দেখো আমরা কিন্তু আস্তে আস্তে ছোট ছোট ওয়ার্ড করে শিখতে শিখতে কি, যখন আমরা প্রথম ভিডিও থেকে আমরা দ্বিতীয় ভিডিও থেকে তৃতীয় ভিডিও, এইভাবে কি পর্যায়ক্রমে কি আমরা আপনাদের কি করাবো, মানে এগুলো শেখানোর পাশাপাশি আস্তে 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 আপনারা কি বড় বড় বাক্যগুলো তৈরি করতে পারবেন। অর্থাৎ কি আমাদের যে সময় আমরা মাতৃভাষা শিখি, আমাদের প্রথমে শেখানো হয় মা, বাবা, ভাই, বোন। হ্যাঁ, তারপরে এ আমার বাবা, ও আমার ভাই। এইভাবে কি আমরা আমাদের শব্দ ভান্ডার কি করি, মজুত করি। হ্যাঁ, এরপর কি ওটার সাথে ওটা কি অ্যাড করে আরো কিছু তৈরি করি। তেমনি ভাবে ইংরেজি শেখার জন্য আমরা প্রথমে কি ছোট ছোট শব্দ দিয়ে কি ছোট ছোট অর্থ জানতেছি। এই ছোট ছোট অর্থ জানার পরে কি এর সাথে আমার পরবর্তীতে কি আমরা শব্দ বাড়ায়, শব্দ যখন অ্যাড করবো সেন্টেন্সটা বড় হবে, অর্থটা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে আসেন যে এখানে বলছে দিস ইজ দা ভেরি প্লাস নাউন হবে, তাহলে এর অর্থ হচ্ছে ঠিক এই অথবা এই সেই, এরকম কোন অর্থ আসবে। যেমন আমরা বলছি এখানে দিস ইজ দা ভেরি কার, তাহলে এইটুকু সেকেন্ড কি আমাদের এই যে নিয়ম অনুযায়ী আসবে দিস ইজ দা ভেরি কার, তাহলে কি এই সেই গাড়ি। আমি আবার লিখতে পারি কি, এখানে এই ভেরি বলতে ভেরির উপরে জোর দেওয়া হচ্ছে, ভেরির উপরে একটা জোর প্রয়োগ করা হচ্ছে। যেরকম আমরা আবার যদি বলি দিস ইজ দা ভেরি ম্যান, তাহলে কি হবে এই সেই লোক। দিস ইজ দা ভেরি হাউস, এই সেই বাড়ি। দিস ইজ দা ভেরি স্কুল, এই সেই স্কুল। দিস ইজ দা ভেরি কলেজ, এই সেই কি কলেজ। তাহলে আমরা যে দিস ইজ দা ভেরি দিয়ে তোমার মতো করে কি তুমি একটা নাউন যুক্ত করবা, এখানে কিন্তু ভার্ব যুক্ত করবা না, কি হবে নাউন। নাউন বলতে যেটাকে বোঝায়, কোনো নামকে বোঝাচ্ছে। তাহলে আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে আরো কিছু শেখার চেষ্টা করবো। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ।